হ্যালো, স্টাডি সায়েন্স অ্যাড্রেট এসএম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। আজকে শুরু করছি তোমাদের মডেল কোশ্চেন পেপার 4। দেখো, মডেল কোশ্চেন পেপার 4-এর প্রথম প্রশ্ন। কী বলেছে 1 নম্বর প্রশ্নে? দুটি মৌল এক্স এবং ওয়াই এর পারমাণবিক ভর যথাক্রমে 75 এবং 16। এক্স ও ওয়াই যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে, যার মধ্যে এক্স মৌলটির শতকরা পরিমাণ 76% হলে যৌগটির সংকেত হবে। দুটি মৌল এক্স ও ওয়াই, যার পারমাণবিক ভর দেওয়া আছে, দিয়ে তারা একটি যৌগ তৈরি করেছে, যার মধ্যে এক্সের শতকরা পরিমাণ দেওয়া আছে। তো আমরা ধরে নিতে পারি কি, ধরি এক্স মৌলটি, ধরি যৌগটি, একবার লিখে দিই বুঝতে পারবে, যৌগটি এক্স এ ওয়াই বি। এবং তোমরা ডিরেক্ট ধরতে পারি যৌগটি এক্স এ ওয়াই বি, অর্থাৎ যৌগটির মধ্যে এক্স পরমাণু আছে এটি আর ওয়াই পরমাণু আছে বিটি। তবে যৌগটির আণবিক ভর কত হবে? যৌগটির আণবিক ভর ইজ ইকুয়াল টু 75 এ যোগ 16 পি। এটা কি পেলাম? যৌগটির আণবিক ভর। এখান থেকে আমাদের শতকরা সংযুক্তি বের করার সূত্র আমাদের জানা আছে। আমরা কি করে লিখি শতকরা সংযুক্তি বের করার সময়? না, শতকরা সংযুক্তি বের করার সময় আমরা লিখি শর্তে 75 এ বাই 75 এ প্লাস 16 বি ইজ ইকুয়াল টু কত হবে? 76/100। এই তো। শতকরা সংযুক্তির সূত্র কী ছিল? যে মৌলের আমরা শতকরা সংযুক্তি বের করবো তার টোটাল আণবিক ভর বাই যৌগটির মোট আণবিক ভর ইজ ইকুয়াল টু 76/100। এরকম ছিল কত? যৌগটির মধ্যে উপস্থিত মৌলটি, অর্থাৎ কটা মৌল আছে? এ মৌল আছে, এক্স মৌল আছে এখানা, এ ইন্টু তার পারমাণবিক ভর বাই টোটাল আণবিক ভর ইন্টু 100 ইজ ইকুয়াল টু 76। আমরা 100টা এদিকে লিখে 76/100 করেছি। এবার এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো? এখান থেকে গুণ করলে পাবো আমরা 7500 এ ইজ ইকুয়াল টু 75 আর 76 গুণ করলে হবে 5700 এ যোগ 1216 বি। এইদিকে না আসলে কত হবে? বিয়োগ করলে 1800 এ ইজ ইকুয়াল টু 1216 বি। এখান থেকে আমরা কী লিখতে পারি? এ বাই বি ইজ ইকুয়াল টু 1216/1800। এটা করে ক্যালকুলেশন করলে এটা কত? 600 এর 3 গুণ, আর এটা 600 এর 2-এর থেকে একটু বেশি, এত। তো এ বাই বি এর রেশিও কত আসলো? না, 2.02/3। এবার আমরা কোনো যৌগের ভিতরে কার সংখ্যা? কোনো যৌগের ভিতরে পরমাণুর সংখ্যা পূর্ণ সংখ্যায় থাকবে। এখানে তো ভগ্নাংশ থাকবে না। তো পূর্ণ সংখ্যা থাকলে আমরা একে আমরা কত লিখতে পারি? এ বাই বিকে আমরা লিখতে পারি 2/3। এখান থেকে আমরা লিখতে পারি যৌগটির সংকেত কি? যৌগটির সংকেত x2y3। বোঝা গেল অঙ্কটা? দেখো আরেকবার বলেছে, দুটি মৌল এক্স ও ওয়াই এর পারমাণবিক ভর দেওয়া আছে 75 ও 16। এক্স ও ওয়াই যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে, যার মধ্যে এক্স মৌলটির শতকরা পরিমাণ দেওয়া আছে 76%। যৌগটির সংকেত কত হবে? তো যৌগটিকে আমরা ধরে নিলাম, যৌগটি হচ্ছে এক্স এ ওয়াই বি। যৌগটি তো আণবিক ভর কত হবে? 75 এ ইন্টু 16 বি, কারণ এক্সের ভর পারমাণবিক ভর কত? 75, আর সংখ্যায় আছে এটি। ওয়াইয়ের পারমাণবিক ভর আছে 16, সংখ্যায় আছে বি। তো এই শর্তে আমরা কি লিখতে পারি? 75 এ বাই 75 এ প্লাস 16 বি ইজ ইকুয়াল টু 76/100 দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এ বাই বি সমান পেলাম 2/3। এখান থেকে আমরা লিখতে পারলাম এক্স আছে কত? 2, আর বি আছে 3টি, মানে ওয়াই আছে 3টে। এই গেল আমাদের যৌগটির সংকেত। অপশান ডি আসলো আমাদের উত্তর প্রথম প্রশ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলছে, কোনো রাসায়নিক বিক্রিয়াতে লিমিটিং রিয়েজেন্ট হলো সেই বিক্রিয়কটি যেটি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে লিমিটিং রিয়েজেন্ট কোনটা হবে? যে বলেছে অপশান এতে বলছে বিক্রিয়া শেষ হওয়ার পরেও কিছু পরিমাণ পড়ে থাকে। 2 নম্বর বলছে বিক্রিয়াতে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। 3 নম্বর বলছে বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। আর দ্বিতীয় বলছে উপরের সবকটি। তো আমরা কি জানি লিমিটিং রিয়েজেন্ট মানে কোনটা? লিমিটিং রিয়েজেন্ট মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যার পরিমাণ কম থাকবে, অর্থাৎ যেটা
রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতিকে নির্ধারণ করবে। তো যার পরিমাণ কম মানে সেইটা ফুরিয়ে গেলে বিক্রিয়া ওখানেই শেষ। তো বিক্রিয়াকে শেষ মানে সমাপ্ত করতে যার পরিমাণ কম থাকে সেটাই তো লিমিটিং রিয়েজেন্ট। তো উত্তর কী হবে আমাদের, যেটি বিক্রিয়াতে সম্পূর্ণভাবে ফুরিয়ে যায়। তো বি যার পরিমাণ কম থাকে সেইটা সম্পূর্ণভাবে ফুরিয়ে যাবে। যদি এ আর বি যুক্ত হয়ে যৌগ তৈরি করে সি আর ডি, তো এর মধ্যে এ আর বি এর মধ্যে যদি বি এর পরিমাণ কম থাকে, তো বি এর পরিমাণ কম থাকলে কী হবে, বি যতক্ষণ থাকবে ততক্ষণ বিযুক্ত হয়ে যৌগ তৈরি হবে। বি যখনই ফুরিয়ে যাবে তখনই তো বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তো এখানে বিক্রিয়ার লিমিটিং এজেন্ট কে কাজ করবে, এ বি হচ্ছে বিক্রিয়াটি লিমিটিং এজেন্ট হিসেবে কাজ করবে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, এইভাবে তোমরা দেখেছো প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল ধরে ধরে পরপর কোশ্চেন ধরে ধরে সলভ করানো হচ্ছে। তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কী বলেছে, ওজন অনুসারে 46% ইথানলীয় জলীয় দ্রবণের ইথানলের মূল ভগ্নাংশ ও মোলারিটি যথাক্রমে কত হবে। ওজন অনুসারে কী দেওয়া আছে, 46% ইথানলীয় জলীয় দ্রবণের ইথানলের মূল ভগ্নাংশ কত বের করতে বলেছে। তো 46% জলীয় ইথানলীয় জলীয় দ্রবণ আমরা বলতে পারি কত, 46% ইথানলীয় জলীয় দ্রবণ যদি হয় তো আমরা বলতে পারি কত, সেই হচ্ছে 46 গ্রাম ইথানল যোগ 54 গ্রাম জল বলতে পারি আমরা। এই দুটো মিক্সচারে সেই জলীয় দ্রবণটা তৈরি হয়েছে। যেহেতু 46% বলা আছে, 46% হলে 100-র মধ্যে 46 ইথানল আর বাকিটুকু জল। তো ইথানল অর্থাৎ C2H5OH এর আণবিক ভর কত আসবে, 2 গুণ 12 যোগ 6 গুণ 1 যোগ কত 16 যোগ করলে কত হবে, 24 আর 6 30, 30 আর 46। ইথানলের আণবিক ভর আসলে কত 46, আর জলের আণবিক ভর কত H2 এর আণবিক ভর 16 যোগ 2 সমান 18। এই তো পেয়ে গেল আণবিক ভর। তো আমাদের 46 গ্রাম ইথানল, তো 46 গ্রাম ইথানল সমান আমরা কত বলতে পারি, 1 মোল ইথানল। আর এদিক থেকে আমরা কী বলতে পারি, 18 গ্রাম H2O ইকুয়াল টু 1 মোল। তবে এদিকে 54 গ্রাম H2O সমান কত মোল হবে, 3 মোল হবে। তো এই মূল ভগ্নাংশ বের করার সূত্র হচ্ছে, যার আমরা মূল ভগ্নাংশ বের করবো, তো কার মূল ভগ্নাংশ, ইথানলের মূল ভগ্নাংশ বের করি, ইথানলের মূল ভগ্নাংশ ইকুয়াল টু কত, ইথানলের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তো কত হলো 1/4 সমান 0.25। 0.25 দেখো একটা অপশানে আছে, অপশান এ। তো উত্তর হবে তো 0.25, আর মোলারিটি কত 18.52। যেহেতু তোমার বের না করলে হয়, যেহেতু একটাই অপশান দেওয়া ছিল আমার, এক মূল ভগ্নাংশতে একটাই অপশান আসছিল, তো এখান থেকে আমরা অপশান এ কে উত্তর করতে পারি। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী বলছে, নেক্সট 4 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে নিচের কোন ক্ষেত্রে DXY কক্ষকে অবস্থিত কোনো ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য হয়। তো DXY কক্ষ কী দেওয়া আছে, DXY কক্ষকের অবস্থিত কোনো ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা শূন্য হয়। ডি অপশান এতে দেওয়া আছে কত, XZ এবং YZ তল। অপশান বিতে বলছে XY ও YZ তল। অপশান সিতে বলছে Z দিকে YZ এবং ZX তলে। অপশান ডি বলছে XY এবং XZ তলে। তো DXY এর আকৃতি কেমন হয় দেখতে, DXY আকৃতিতে এটা যদি আমরা X অ্যাক্সিস ধরে নিই, এটা যদি Y অ্যাক্সিস ধরে নিই, এই যে X অ্যাক্সিস ও Y অ্যাক্সিস তল বরাবর থাকে, DXY অরবিটালের লোবগুলো এইভাবে বিস্তৃত থাকে। এই ধরনের যদি বিস্তৃত থাকে তখন সেই লোবের কোন অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে 0 হয়, সম্ভাবনা হয় XZ ও YZ তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকবে। অর্থাৎ উত্তর আমাদের হবে কি XZ এবং YZ তল, যেটা কথা হচ্ছে অপশান এ। XZ এবং YZ আছে অপশান এতে। নেক্সট কত নম্বর, 5 নম্বর প্রশ্ন।
কী বলছে 5 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে বিবৃতি 1 বোর তত্ত্ব এইচ পরমাণুর রেখা বর্ণালীর ধারণা দেয়। বিবৃতি 2 বলছে এই বোর তত্ত্ব নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন থাকার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়। তো বোর তত্ত্ব কী কী সম্পর্কে ধারণা বলছে? হাইড্রোজেনের রেখা বর্ণালীর ধারণা দেয়, অবশ্যই দেয়। আর 2 নম্বর কী বলছে? এই বোর তত্ত্ব নিউক্লিয়াসের কাছে ইলেকট্রনকে থাকার সম্পর্কে ধারণা দেয়। তাই বোর তত্ত্ব কি নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন থাকার সম্ভাবনাকে ধারণা দেয়? না, সম্ভাবনাকে ধারণা দেয় না বোর তত্ত্ব। বোর তত্ত্ব ইলেকট্রন কোথায় থাকতে পারে বলে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, সেটা নিউক্লিয়াসের খুব কাছে হবে এরকম নয়। কী হবে? নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে এরকম ধারণা দিয়েছে। তাই বোর তত্ত্ব কী বলছে? বিবৃতি, এখানে বিবৃতি 1 কী হবে? সত্য, এবং বিবৃতি 2 কী হবে? ভুল। তারপরে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কী বলেছে? এইচ পরমাণুর 8.464 অ্যাংস্ট্রম ব্যাসার্ধযুক্ত একটি বোর কক্ষ থেকে ভূমিস্তরে ইলেকট্রনের অবতরণের ফলে প্রাপ্ত বর্ণালীতে আলোকরেখার সংখ্যা দেওয়া আছে কত? 10, 3, 6, 15। একটা এইচ পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে, বলেছে একটি বোর কক্ষ থেকে, এই যে ব্যাসার্ধযুক্ত বোর কক্ষ থেকে, এটা তো আর এন সমান কত দেওয়া আছে? আমরা ধরে নিই এনতম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 8.464 অ্যাংস্ট্রম। এটা কি এনতম বোর কক্ষ, এটা কি এনতম বোর কক্ষ। নেক্সট কি বলেছে? বলেছে যে সেই কক্ষ থেকে, মানে এনতম কক্ষ থেকে ইলেকট্রন কোথায় আসছে? ভূমিস্তরে আসছে। কক্ষ থেকে ইলেকট্রনের কোথায় আসছে? ভূমিস্তর। অর্থাৎ n1 সমান কত বলেছে? এটা n থেকে কোথায় আসবে? 1-এ। এখান থেকে আমাদের বের করে নিতে পারবো, আমাদের সূত্র কি জানি? Rn সমান R1 ইন্টু n স্কোয়ার বাই জেড হয়। এবার এইচ পরমাণুর ক্ষেত্রে কী হয়? এইচ পরমাণুর ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু 1 হয়। তো Rn ইজ ইকুয়াল টু কত হবে? R1 এর মান কত হয়? 0.529 ইন্টু এন স্কোয়ার আমাদের বের করতে হবে। তো এখান থেকে এন স্কোয়ার সমান কত লিখতে পারি আমরা? এন স্কোয়ার সমান Rn এর মান দেওয়া আছে কত? 8.464 বাই 0.529। এখান থেকে এন স্কোয়ার সমান কত আসবে? 16। ক্যালকুলেটর ভাগ করে আসবে 16। এন সমান কত? 4। অর্থাৎ ইলেকট্রন এন সমান কত? এন সমান 4 থেকে কোথায় আসছে? এন ইজ ইকুয়াল টু 4 থেকে ইলেকট্রন আসছে এন ইজ ইকুয়াল টু 1-এ। এই ধরনের আবর্তন করতে কোথায় এন 4 নম্বর কক্ষপথের ইলেকট্রনটি 1 নম্বর কক্ষপথে এলে সেক্ষেত্রে কতগুলি তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে? সেখানে কতগুলি তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ আলোকরেখার সংখ্যা সেখানে কত হবে? তো সেখানে আলোকরেখার সংখ্যা কত হবে? আলোকরেখার সংখ্যার সূত্র কি? আলোক রেখার সংখ্যার ইজ ইকুয়াল টু সূত্র হয় n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1, টোটালটার নিচে 2। n2 এর মান কত আছে? 4, 4 বিয়োগ 1, এখান থেকে 4 বিয়োগ 1 যোগ 1 বাই 2, এটা কাটলো। তাহলে 3 গুণ 4 বাই 2 কাটলে 2 সমান 6। উত্তর কী হলো? 6। 6 নম্বর উত্তর কোথায় আছে? অপশান সি। দেখে নাও, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, একবার ভালো করে দেখে নাও। বলেছে যে এইচ পরমাণুর 8.464 অ্যাংস্ট্রম ব্যাসার্ধযুক্ত একটি বোর কক্ষ থেকে ভূমিস্তরে ইলেকট্রনের অবতরণের ফলে প্রাপ্ত বর্ণালীতে আলোক রেখার সংখ্যা কতগুলো হবে? তো আমরা কি প্রথম আমাদের বের করে নিতে হবে যে এনতম কক্ষপথ, যে কক্ষপথের ব্যাসার্ধটা এখানে দেওয়া আছে, মানে এই যে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, এই সেটি কত নম্বর কক্ষপথের ব্যাসার্ধ হবে? আমাদের সূত্র কি জানি? Rn সমান R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখান থেকে এইচ পরমাণুর ক্ষেত্রে জেড সমান 1 বসালাম, এবং Rn এর মান কত দেওয়া আছে? 8.464 বসালাম, এবং R1 এর মান কত হয়? 0.529 অ্যাংস্ট্রম হয়। এই দুটো অ্যাংস্ট্রমের মান বসিয়ে কাটাকাটি করে দেখলাম, এর মান আসলে 16। এন স্কোয়ার সমান 16, এন সমান 4, অর্থাৎ ইলেকট্রনটি এন সমান 4 থেকে এন সমান 1 এসেছে। তার দরুন আলোকের সংখ্যার সূত্র কি? n2 বিয়োগ n1 ইন্টু n2 বিয়োগ n1 প্লাস 1 বাই 2। এখান থেকে ক্যালকুলেশন পেলাম 6। এখান থেকে ক্যালকুলেশন করে কী পেলাম? 6। বোঝা গেল? নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট? এই কোয়ান্টাম সংখ্যার সেট কী দেওয়া আছে? অপশান এতে দেখা দেওয়া আছে n সমান 2, সেখানে l সমান কত দেওয়া আছে? 2। এটা কি পসিবল হবে? হবে না। n সমান 2 এর জন্য l সমান 2 কখনো হতে পারে না। 2 নম্বর অপশানে কী দেওয়া আছে? n সমান কত? 3। n সমান 3 হলে l এর মান কত হতে পারে? l এর মান হতে পারে 0, 1, 2। তো এর মান দেওয়া আছে 1, তো এটা ঠিক। এখানে m এর মান কত দেওয়া আছে? 0, তো এটাও হতে পারে, কারণ এখানে l এর মান যদি কত হয়? 1 হয়, m এর মান কত হয়? -1, 0, 1।
আর এস এর মান কত হবে, এস এর মান প্লাস হাফ অথবা মাইনাস হাফ, দুটোর মধ্যে একটা যে কোনো। তো দেখে নাও কী হলো অপশান বিতে এন সমান 3 এর মান দেওয়া আছে, এন সমান 3 যদি হয় তো এল এর মান কত হতে পারে, 0 1 অথবা 2। এখানে এল সমান 2 1 দেওয়া আছে, তো এল সমান যদি 1 হয় এম এর মান কত হতে পারে, 0 -1 0 1। এখানে এম সমান মান দেওয়া আছে 0, এস সমান কত হবে প্লাস হাফ অথবা মাইনাস হাফ। এই তো গেল টোটাল আমাদের এই সিনারিও, এটার উপর টোটালটার। এখানে এটা মেনে চলছে, তো উত্তর কী, উত্তর 7-এর অপশান বি হবে ঠিক, উত্তর অপশান বি। এবং সিডি কেন ভুল হলো একটু দেখে নাও, সিডি কেন ভুল হলো, অপশান সি এরটা কেন ভুল হয়েছে, অপশান সিতে কী হয়েছিল, অপশান সিতে ছিল এন সমান 5 এল সমান 1, এটা সত্য, মানে এন সমান 5 এর জন্য এল সমান 1 হতেই পারে, কিন্তু এম সমান কখনো 2 হতে পারে না। এল এর মান যদি 1 হয় এম এর মান কত হতে পারে, -1 0 প্লাস 1, এর মধ্যে কিছু একটা হতে হবে, 2 হতে পারে না। একরকমভাবে ডি এর অপশানটা দেখো কী বলছি, এন সমান কত 4 এল সমান কত 1, এটা হতে পারে, কারণ এন সমান যখনই 4 হবে এন এর মান কত 0 1 2 3, এগুলো হতে পারে। এল সমান যখনই 1 হবে তখন এম এর মান কত হবে, এম এর মান হতে হবে -1 0 1। এখানে এন সমান কত দেওয়া আছে, এম এর মান -2, এটা হতে পারে না, এটা এখানে হতে পারে না, এখানে এটা এটা এখানে হতে পারে না, আর এটা এখানে হতে পারে না। এই গেল ভুল, সেজন্য আমাদের উত্তর হলো অপশান বি। নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর বলছে 4D উপকক্ষের কৌণিক নোডের সংখ্যা কত। 8 নম্বর কী বলছে, 4D উপকক্ষের, কার 4D উপকক্ষের কৌণিক নোড। কৌণিক নোডের সূত্র হয়, কৌণিক নোড মানে এল হয়, কোনো কক্ষের কৌণিক নোডের সূত্র হচ্ছে এল। তো এল এখানে 4Dর জন্য এল এর ভ্যালু কত হবে, 4Dর জন্য এল এর ভ্যালু 2 হবে, তো এখানে কৌণিক নোডের সংখ্যা হবে 2টি, এটা হলো অ্যান্সার। আর তোমরা এটা সবাই ভুল করবে, কি ভুল করবে না, আমাদের মেন সূত্র কি এন সমান এল সমান 1 লিখে দিয়ে ভুল করে চলে আসবে, কিন্তু এন সমান এল সমান 1 কিসের নোড, এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড, এটা হচ্ছে অ্যাঙ্গুলার, সরি এটা হচ্ছে রেডিয়াল নোড, এটা হচ্ছে রেডিয়াল নোড। রেডিয়াল নোডের সূত্র এন সমান এন মাইনাস এল মাইনাস 1, এখানে রেডিয়াল নোড হচ্ছে 4 - 2 - 1 = 1, দেখো 1ও অপশানে দেওয়া আছে, এটাই ভুল করার সব থেকে পসিবিলিটি থেকে যায়। তো দেখবে অ্যাঙ্গুলার নোডের সূত্র হচ্ছে এল, আর রেডিয়াল নোডের সূত্র হচ্ছে এন মাইনাস এল মাইনাস 1। তো টোটাল নোড কত হবে, কোন অরবিটালের টোটাল নোড হবে কত, টোটাল নোড আমরা পাবো, টোটাল নোড এন মাইনাস এল মাইনাস 1 প্লাস এল = এন মাইনাস 1, এটা হচ্ছে টোটাল নোডের সূত্র। নেক্সট কত নম্বর, নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, বলেছে যে সাই স্কোয়ার এর সঙ্গে, কার সাথে, সাই স্কোয়ার এর সঙ্গে আর ব্যাসার্ধ এর একটি লেখচিত্র দেওয়া রয়েছে, লেখচিত্রটি কোন কক্ষকে নির্দেশ করে। অপশান এ দেওয়া আছে 1s 3s 2p না 2s। কেমন দেওয়া আছে ছবিটা দেওয়া আছে এরকম, এটাকে দেওয়া আছে সাই স্কোয়ার মানে জানা আছে, সাই স্কোয়ার মানে হচ্ছে ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা, সাই স্কোয়ার মানে কি, সাই হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোন অঞ্চলে ইলেকট্রন সব থেকে বেশি থাকবে সেটা, আর হচ্ছে কি তার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যখন কম হবে একদম কাছে আসবে তখন যদি সাই স্কোয়ার মান অনেক বেশি হয়, তো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বলছে। আস্তে আস্তে যখন ব্যাসার্ধ বাড়ছে, এই যে লেখচিত্র মানে কি, লেখচিত্র মানে এইরকম আছে, লেখচিত্রটা দেখো ভালো করে, এই গিয়ে, তাই তো। এটা মানে বলছে যখন আর এর মান কম, মানে এইদিকে যখন আসবে তখন সাই স্কোয়ার মানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। আস্তে আস্তে যখন আর অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়বে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের থেকে এই যে গেল, অর্থাৎ এর কাছাকাছি অঞ্চলে কী হবে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাই বলছে যত আস্তে আস্তে কী হবে দূরত্ব যত বাড়বে, দূরত্ব যত বাড়তে কী হবে, আস্তে আস্তে দূরত্ব বাড়লে সাই স্কোয়ার মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে একসময় কী আসবে শূন্য, তারপরে আবার ইলেকট্রন পাওয়া যাবে, একসময় কী আসছে শূন্য আসছে, আবার তারপর ইলেকট্রন কী পাওয়া যাবে, তারপরে আবার ইলেকট্রন। প্রথমে কী আছে, প্রথমে বলছি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে ম্যাক্সিমাম, আর যত কম হয় আর যত বাড়তে কী হবে একসময় যে এই যে রিজিয়নে আসবে, এই যখন রিজিয়নে আসবে তখন কী বলছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, এই জন্য ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, আবার যত আস্তে আস্তে বাড়বে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা যদি আমাদের প্রথম কক্ষ বলি, এটা 1 নম্বর কক্ষ হলে এটা 1s হয়, আর 2 নম্বর কক্ষ হলে 2s হয়। তো এখানে এসে কী হবে, এখানে এসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আবার বাড়বে, তারপর আবার যখন আস্তে দূরে সরে যাবো, অর্থাৎ আর এর মান যত দূরে সরে থাকবো
তত কী হবে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এটাই বলেছে প্রথমে। আর এটা কোন ধরনের হবে, এটা তো 2s আসছে এখান থেকে। তো 2s এর ক্ষেত্রে দেখো কি 2s মানে এ হচ্ছে নিউক্লিয়াস, এটা 1s বলতে পারি আমরা, আর এটা 2s। তো 1s এবং 2s এর মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপে ইলেকট্রন থাকে না, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0। তো এখানে একটাই গ্যাপ থাকছে, অর্থাৎ একটাই নোড থাকছে। নোড কতগুলো, একটাই নোডার তল বা নোড বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 একটাই অঞ্চলে থাকছে, তাই এটা 2s উত্তর হবে। নেক্সট কত নম্বর, 10 নম্বর। 9 বোঝা গেছে তো। 9 হচ্ছে এই যে অঞ্চলটায়, এর যে গ্রাফের নোড কতগুলো, মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 কত অঞ্চল আছে, একটাতে আছে। আর এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে নোড 1 কার আছে, এক নোড আছে, 2s এর জন্য নোড 1 হয়, তাই এটি উত্তর হলো 2s। তারপরে 10 নম্বর কোশ্চেন বলে হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রম লেখো। তো এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন, তোমাদের মেন মনে রাখতে হবে হ্যালোজেন মৌলগুলো কী হয়, হ্যালোজেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমরা কি জানো, পর্যায় বরাবর গ্রুপ বরাবর যত উপর থেকে নিচে নামবো, গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে কী হয়, তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে ইলেকট্রন আসক্তি কী হয়, ইলেকট্রন আসক্তি কমতে থাকে। তো উপরে যা থাকে তাই ইলেকট্রন ম্যাক্সিমাম। তো হওয়ার কথা ছিল কত, এফ সিএল বিআর, অর্থাৎ এফ এর ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, যেহেতু উপরে আছে, তারপরে সিএল, তারপরে বিআর, তারপরে এফ। কিন্তু এই ধরনের ট্রেন্ড ফলো করে না, এটা মনে রাখবে, ভাইটাল কোশ্চেন, এটা পরীক্ষায় দেয় যে কার ইলেকট্রন আসক্তি বেশি হয়, বেশি হয় কার, সিএল এর, এফ এর, বিআর এর, আই এর। এটা ব্যতিক্রম বলতে পারো। তো সিআর এর কেন বেশি হয় আর এফ এর কেন কম হয়, সিএল এর কেন বেশি হয়, এফ এর কেন কম হয়, তোমরা সবাই জানো। যেটা কী হয়, সিএল এর ক্ষেত্রে কী হয়, ইলেকট্রন ঘনত্ব কম হয় এবং এফ এর ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হয়, তাই বাইরে থেকে ইলেকট্রন নিতে চায় না। এফ কী করতে হয়, বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন নিতে চায় না, তাই এর ইলেকট্রন গ্রহণ এনথালপি কম হয়। তো এটা হলো উত্তর। নেক্সট, তবে এখানে উত্তর কোনটা, উত্তর হবে অপশান এ। দেখো হচ্ছে এ বলেছে সিএল, তারপরে আবার বিআর আই, এইভাবে লিখেছে এরা। এটা এইভাবে থাকলে উত্তর হবে, এইভাবে থাকলে উত্তর হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কী বলেছে না, স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ মেলাতে বলেছে 37 নম্বর পারমাণবিক সংখ্যা কোন ব্লকে উপস্থিত, 40 কোন ব্লকে, 51 কোন ব্লকে এবং 91 কোন ব্লকে। তো আমরা নর্মালি এটা এইসব ধরনের কোশ্চেন করতে হলে কী বলেছিলাম, একটা কোশ্চেনে আগে এর আগে মডেল 1 একটা কোশ্চেন বলেছিলাম, এইরকম টাইপের থাকলে তোমরা নোবেল গ্যাসকে ধরে নেবে, মুখস্থ দিয়ে না থাকলে নোবেল গ্যাসকে ধরে নেবে। নোবেল গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো নোবেল গ্যাস হিলিয়ামের 2 হয়, এর হয় কত 10, এর হয় 18, এর হয় কত 36, জেনন হয় কত 54, আর 54 আর 32 হয় 86। এই তো। তো এই হলে প্রথমে দেওয়া থাকে 37 মানে কত 36-এর ঠিক পরে 37 না। তো 37 কোন ব্লকে ঢোকে, 36 হচ্ছে নিষ্ক্রিয়, মানে 36 হচ্ছে পর্যায় সারণীর একদম লাস্ট গ্রুপ 36/37 যখন নিশ্চয়ই প্রথম গ্রুপে আসবে। তো 37 কিসে আসবে, 37 আসবে এস ব্লক। তো 37 কোথায় আসবে, এস ব্লক। তারপরে কত আছে, 37-এর পরে আছে 40। 40 মানে 37S 38S, কারণ এস ব্লকে দুটো থাকে গ্রুপ, এসের কত দুটো থাকে, তো এটা যদি 37 হয় প্রথমটা, পরেরটা 38 হবে। নেক্সট 39, 40 কোথায় চলে যাবে, ডি ব্লকে চলে যাবে, কারণ খুব কম। আর 51 দেখো অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হলে এটা কিসে চলে যাবে, লাস্টের দিকে চলে যাবে, পি ব্লকে চলে আসবে। আর 91 কিসে আসবে, 91 এফ ব্লক। এই হলো অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কী বলেছে যে ক্ষারকীয়, উপধর্মী ও অম্লিক অক্সাইডগুলির কোনটি ক্রমে সাজানো আছে। ক্ষারকীয় দেখো প্রথমে লেখা আছে ক্ষারকীয়, তারপরে উপধর্মী, তারপরে আম্লিক। প্রথমে আছে কি ক্ষারকীয়, তারপরে কি আছে উপধর্মী, তারপরে আছে আম্লিক। তো এই যে সিরিজে কোনটার উত্তর দেওয়া আছে, তো আমরা কি জানি আম্লিক অক্সাইডকে হয়, আমাদের যে অপশনগুলো আছে Al2O3 উপধর্মী হয়, তোমরা সকলে জানো Al2O3 উপধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইড কী হয়, উপধর্মী অক্সাইড। উপধর্মী অক্সাইড মাঝে কোনটার ক্ষেত্রে আছে, মাঝে তো দুটো আছে, বিতে আর ডিতে। তো অপশান এ আর সি হবে না, আগে বাদ। অপশান কীতে আছে, বি এবং ডি এর মধ্যে কী হবে, অপশান বি এবং ডি এর মধ্যে কে হবে। অপশান বিতে বেরিলিয়াম অক্সাইড আছে প্রথমে, বেরিলিয়াম অক্সাইড কী হয়, দেখো ক্ষারকীয় অক্সাইড হয়। তো অক্সাইড কী হয়, BaO কী হয়, ক্ষারকীয় অক্সাইড, কারণ এটা বেরিলিয়াম কোন গ্রুপে অবস্থিত, গ্রুপ 2-তে অবস্থিত।
এবার আম্লিক অক্সাইড কী হবে SO2, কারণ এস কোন গ্রুপে অবস্থিত? পি ব্লকে অবস্থিত। তো পর্যায় সারণী প্রথম দিকে যারা থাকে তারা করে ক্ষারীয় অক্সাইড, অর্থাৎ এস ব্লক এলিমেন্ট করে কি ক্ষারীয়, আর পি ব্লক করে আম্লিক। তো মাঝে থাকে উভধর্মী। এই গেল আমাদের উত্তর। উত্তরটা কী হলো? অপশান বি। 12 নম্বর কোশ্চেন গেল অপশান বি। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে NaMgAlSi মৌলগুলির প্রথম আয়নন বিভবের সঠিক ক্রম কোনটা? কে কে দেওয়া আছে? Na দেওয়া আছে, তারপরে দেওয়া আছে Mg, তারপরে দেওয়া আছে কত Al, তারপরে Si। এবার এইগুলো যদি আমরা পর্যায় সারণীতে দেখো, এটা পর্যায় সারণী পর্যায় বেরোচ্ছে, কারণ এর পরমাণু ক্রমাঙ্ক 11, এর 12, এর 13, এর 14। এরা প্রত্যেকে কি? প্রত্যেক হচ্ছে থার্ড গ্রুপ এলিমেন্ট, থার্ড পিরিয়ডের এলিমেন্ট। এরা থার্ড পিরিয়ডের এলিমেন্ট, এরা তৃতীয় পর্যায়ের এলিমেন্ট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। এবার থার্ড পিরিয়ডে যত বাম থেকে ডানে যায়, মানে পিরিয়ড বরাবর, পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে কোন থেকে ডানে গেলে আয়নন বিভব কী হয়? প্রথম আয়নন বিভব বাড়ে। প্রথম আয়নন বিভব কী হবে? বাড়বে। এর প্রথম আয়নন বিভবের ক্রম কী হবে? Na, তারপরে Mg, তারপরে কি Al, তারপরে Si। কিন্তু তোমাদের এখানে চেক কী করতে হবে? চেক করতে হবে ইলেকট্রন বিন্যাস। এটা নর্মাল, এটা হলো জেনারেল ট্রেন্ড। এটা কি? এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড, তোমরা বলতে পারো জিটি। কিন্তু অরিজিনাল ট্রেন্ড কী হবে? অরিজিনাল দেখতে হবে ইলেকট্রনাইজ করতে হবে। এর শেষ কক্ষে ইলেকট্রন কত হয়? 1s1 হয়, এই 1s বলছে 3s1 হয়, এর হয় 3s2 হয়, এর কত হয় 3s1, 3p কত 3s2, 3p1, আর এর কত 3s2, 3p2। এখানে ইলেকট্রন বিন্যাসে সেরকম কোনো চেঞ্জ আসছে না, জেনারেল ট্রেন্ড ফলো করবে। তো এই ম্যাগনেসিয়াম এভাবে কম বেশি হবে, তো সব থেকে কম কোনটাই আছে? অপশান, মানে কম থেকে বেশি মান যেখানে আছে সেটাই উত্তর হবে। তো কম থেকে বেশি মান কোন অপশান আছে? অপশান বি। অপশান বিতে দেখো মান কত আছে? প্রথম আছে 497, নেক্সট বেড়ে কত আসছে? 577, নেক্সট বেড়ে কি আসছে? 737, আর লাস্ট আছে 786। এটা জেনারেল ট্রেন্ড রিলেটেড ট্রেন্ড ফলো করলো। এটা উত্তর অপশান বি। নেক্সট কত নম্বর? 14 কি বলেছে? নিম্নোক্ত যৌগগুলির মধ্যে ড্যাশ জোড়টির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp2 হবে। তো কী কী যৌগ দেওয়া আছে? Bf3 দেওয়া আছে, আর দেওয়া আছে কত? লিখে নিই NO2 মাইনাস, NH2 মাইনাস, H2O মাইনাস। তোমরা সকলে কী করে ভিডিও পজ করবে, দিয়ে হাইব্রিডেশন বের করে দেখবে কোনটা সঠিক হচ্ছে। কারণ হাইব্রিডেশন বের করে তোমরা সকলেই আশা করি জানো, বের করে নাও, তারপরে দেখবে কী হচ্ছে পজ করার পর। দেখো যারা পারোনি বা যারা বুঝতে পারোনি কী করে বের করে। H সমান কেন্দ্রীয় পরমাণু কী হয়? H সমান হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন। কেন্দ্রীয় পরমাণু কী আছে? বেরিলিয়াম। এখানে কেন্দ্রীয় বোরনের লাস্ট কটা ইলেকট্রন থাকে? বোরনের লাস্ট কী ইলেকট্রন থাকে? 3খানা। যোগ একযোজী পরমাণুর সংখ্যা, এখানে একযোজী পরমাণু 3টে আছে, এখানে আসলে কত? হাফ ইন্টু 6, তো কত হবে? 3। 3 হলে কি হয়? sp2। আমাদের sp2 বের করতে বলেছে তো? হ্যাঁ বলেছে, একটা পেয়ে গেছি আমরা sp2। কার হয়? না ABF3-তে। তো এর ক্ষেত্রে কী হবে দেখি আমরা। H ইজ ইকুয়াল টু কেন্দ্রীয় পরমাণু কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেন লাস্ট কটা থাকে? 5টা। আর নাইট্রোজেন কি 15 নম্বর পিরিয়ডে অবস্থিত, 15 নম্বর গ্রুপে অবস্থিত হয়, তাই 5 যোগ এখানে কি একযোজী পরমাণু আছে দুটো, এখানে অক্সিজেন ভুল করেও 2 লিখবে না, কারণ এটা অক্সিজেন কি দ্বিযোজী, এখানে 2 কাউন্ট করা যাবে না। নেক্সট কি? নেক্সট হচ্ছে একটা মাথায় মাইনাস যাচ্ছে, মানে +1। কত হলো? হাফ ইন্টু 6 ইজ ইকুয়াল টু 3 sp2। দুটো পেয়ে গেলাম আমরা। থার্ড কি আছে এখানে? নেক্সট টু মাইনাস, এখানে এই সমান কত হবে? হাফ, এনের কত? 5, একযোজী পরমাণু দুটো, +1 ইজ ইকুয়াল টু কত আসলো? হাফ ইন্টু 8 মানে 4 sp3। H2 এর কত হবে? H হচ্ছে হাফ, অক্সিজেন কেন্দ্রীয় পরমাণুতে অক্সিজেন থাকে, অক্সিজেনের 6 যোগ 2 সমান কত? 4 sp3। এখানে দুটো sp3 আছে, দুটো sp2 আছে। আমাদের কোশ্চেনে জানতে চাইছে sp2 কে হবে। sp2 কে হলো না? bf3 এবং NO2 মাইনাস। তো উত্তর কী হলো? bf3 NO2 মাইনাস। কোন অপশানে আছে? না অপশান নাম্বার সি। অ্যান্সার। নেক্সট কথা 15 নম্বর প্রশ্ন।
নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন। দেখো কী বলেছে। ওনারা বলছে CO3 এবং CO2 এর বন্ধন দৈর্ঘ্যের ক্রম কোনটা হবে। এটা প্রত্যেকটা মডেলে আসে, তোমরা দেখে নাও। বারবার একই জিনিস, আমি কিছু বললাম না, কারণ আগের মডেলে করেছি, তার আগের মডেলেও ছিল। সিও কী হয়, সিওর বন্ধন হয় ত্রিবন্ধন প্রকৃতির হয়। একটা কোঅর্ডিনেট বন্ধন থাকে, একটা সিগমা থাকে, একটা পাই থাকে, আর একটা থেকে কোঅর্ডিনেট থাকে বা ডেটিভ কোঅর্ডিনেট। CO2 এর ক্ষেত্রে কী হয়, CO2 দুটো দ্বিবন্ধন থাকে, মানে সিওর বন্ধন দ্বিবন্ধন, একটা সিগমা একটা পাই। আর কি আছে, সিও, এই তো কার্বনেট CO3 2 কী হয়, এখানে কী হয়, এই যে লোন পেয়ার এরা কী করে রেজোনেন্স করতে পারে। রেজোনেন্স করলে এদের কী হয়, রেজোনেন্স স্ট্রাকচার পাবো আমরা, 3টে রেজোনেন্স স্ট্রাকচার পাবো। ডবল বন্ড ও মাইনাস, এই মাইনাসটা এখানে পড়লে এটা এদিকে উঠবে, এদিকে আসবে, এখান থেকে আসবে CO- ডবল ও মাইনাস আসলে এখান থেকে আমাদের 3টে স্ট্রাকচার থেকে কী লিখতে হবে, রেজোনেন্ট হাইব্রিড লিখতে পারবো। রেজোনেন্ট হাইব্রিডের স্ট্রাকচার কেমন হবে, CO ও ও, এই যে পুরোটা মাঝে পাই বন্ধন, এরকম একটা ক্লাউড থাকবে, মাথায় 2 চার্জ। তো এই ক্ষেত্রে বন্ধন কি, একটা বন্ধন সিগমা আর একটা কি, একটা হাফ বন্ধন বলতে পারে, হাফ পাই। তো এখানে বন্ধন যত কমে, আমরা কি জানি, বন্ধনের পরিমাণ যত বাড়বে তার বন্ধন দৈর্ঘ্য কী হবে, তত কমবে। তো বন্ধনের সব থেকে ছোটো কাজ, সিওর সব থেকে বন্ধন ছোটো, তারপরে কী হবে, CO3 2- হবে, তারপরে কী হবে, এটা হবে CO2 হবে, তারপরে CO3 2- অর্থাৎ কার্বনেট মূলকের সিও বন্ধন দৈর্ঘ্য সব থেকে বড়। এর ক্ষেত্রে সিও বন্ধন সব থেকে বড়, এর ক্ষেত্রে সব থেকে ছোট। তো উত্তর আসলো কি আমাদের, উত্তর আসলো অপশান সি। উত্তর কি হলো, অপশান সি। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 কি বলেছে, দেখো, নিচের কোন অভিলোপনের সবচেয়ে শক্তিশালী বন্ধন গঠিত হয়। তো নিচের কোন বন্ধন শক্তিশালী গঠন হয়, ঐতিহাসিকত অপশান এতে sp3 অপশান বি sp অপশান বি ss, অপশান সি হচ্ছে পিপি, আর অপশান ডি এসপি। আমরা কি জানি, পিপি অভিবন্ধনে সব থেকে বেশি অভিলপ্ত হয়, অর্থাৎ বন্ধন শক্তিশালী। কারণ কি, পিলোভ থাকে এইভাবে, পিলোভ যখন এইভাবে থাকবে, তো পিলোভের যখন অভিলোপন ঘটবে, তো এই যে মুখোমুখি হলো যখন ঘটবে, তখন পিলোভ যেহেতু পরস্পর একদম সামনাসামনি চলে আসতে পারে, এবং সেটা অনেক বেশি মাত্রায়, এই যে অভিলোপনের মাত্রাকে অনেকটা বেশি স্থান জুড়ে অভিলোপন করতে পারে। অভিলোপনের স্থান যত বেশি হয়, তার শক্তিশালী বন্ধন তৈরি করে। নেক্সট 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর কি বলেছে, দেখো, বলেছে যে নিচের ড্যাশটি পরাচুম্বকীয় নয়। কোনটি পরাচুম্বকীয় নয় বলেছে, পরাচুম্বকীয় হবে না কোনটি। তো এখানে কী দেওয়া আছে, N2+ CO2- আর দেওয়া আছে N, এই তো। এ বলছে কোনটি পরাচুম্বকীয় নয় বলেছে, পরাচুম্বকীয় নয় মানে কোনটি প্যারাম্যাগনেটিক হবে না। তো এখানে N2+ মানে অপশান এ, বি, সি, ডি, তাই তো। এখানে মোট ইলেকট্রন কতগুলো আসছে আমাদের, N2+ এর মোট ইলেকট্রন আসছে 13টি, 13E। এর ক্ষেত্রে ইলেকট্রন কত আসবে, 14E। এর ক্ষেত্রে কত ইলেকট্রন আসবে, 8×2 16 আর 1 17E। এর ক্ষেত্রে কত ইলেকট্রন আসবে, 17 আর 15E। এবার কোনটি প্যারাম্যাগনেটিক নয় চেক করতে তোমাদের কী করতে হবে, ইলেকট্রোমিনাস করতে হবে। এর ইলেকট্রোমিনাস ছাড়া এটা বলা অনেকটা ডিফিকাল্ট, তোমাদের ডিরেক্ট অনেক বেশি মুখস্থ করতে হবে। ইলেকট্রোমিনাস কত হয়, ও σ1s, σ*1s, σ2s, σ2s, তারপরে কী হবে, π2px, π2py, σ2pz, তারপরে কী হচ্ছে π*2px, π*2py, তারপরে σ*2pz। এবার কী আছে, যদি ইলেকট্রনিক্স করি 13 কত হবে, 2, 4, 6, 8, 10, 10-এর পরে কত হবে, 12, 13। তো 13 যখন হয়ে গেল কত, দেখো σ2pz একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন থাকলে কী হবে, NO2+ কী হবে, প্যারাম্যাগনেটিক হবে। NO2+ কী হলো, প্যারাম্যাগনেটিক হলো। যখন 14 ইলেকট্রন হবে, এখানে কটা ইলেকট্রন থাকবে, 2টো ইলেকট্রন আসবে। 2টো ইলেকট্রন হয়ে গেলে কি, এটা পুরোপুরি প্রত্যেকটা অরবিটাল কি আছে, জোড় ইলেকট্রন, তাই এটা হবে ডায়া। যখন হবে 17টি ইলেকট্রন, এটা কত হচ্ছে, এত বলতে 14। তো 70 ইলেকট্রন কী করে ফুলফিল করবে, 70 ইলেকট্রন করতে হলে 14-র পরে 15, 15, 16, 17, এই তো। 15, 16, 17 মানে এখানে যে দুটো করে অরবিটাল আছে, তো এর
এখানে পর্যন্ত এত এসছে 14টা, তো এখানে একটা 15, এখানে একটা 16, কারণ সমশক্তি অরবিটাল একটা একটা ইলেকট্রন দিতে হবে, তারপরে এটা পেয়ার করতে হবে, পেয়ার করে দেখো একটা অযুগ্ম ইলেকট্রন হয়ে যাচ্ছে। এখানে NO2 মাইনাসে কটা অযুগ্ম ইলেকট্রন আছে না নেই? অবশ্যই আছে। কোথায় আছে? পাই স্টার 2p তো নন অ্যান্টি বন্ডিং অরবিটালে আছে, তো এটি কি এটি প্যারাম্যাগনেটিক হবে প্রকৃতির। আর আছে 18 নম্বর, এবার আছে কত 15টি ইলেকট্রন। 15 ইলেকট্রনের ক্ষেত্রে কোন ইলেকট্রনটা আসবে না 2, 4, 6, 8, 10, 12, 13, 14, 15, অর্থাৎ এক্ষেত্রে একটা ইলেকট্রন থাকবে। কোথায়? পাই স্টার 2px এ একটা ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন থাকা মানে এটা অযুগ্ম ইলেকট্রন। এটাও কী হবে? এটা হবে প্যারা। এই যে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কী কী প্যারা পেলাম? N2 প্লাসকে প্যারা পেলাম, O2 মাইনাসকে প্যারা পেলাম এবং NOকে প্যারা পেলাম কখন ইলেকট্রনাইজ করার পর। তো এই কার ক্ষেত্রে? ডায়া পেলাম, সিওর ক্ষেত্রে। তো উত্তর হবে আমাদের কত? উত্তর হবে অপশান বি, সিও প্যারাম্যাগনেটিক নয়, ডায়াম্যাগনেটিক বলতে। আশা করি বোঝা গেছে। এটা দিয়ে না বোঝা যায় অবশ্যই কমেন্টে জানাবে, অথবা আরেকবার ভিডিওটি দেখে নাও। এটা এমওডির কোশ্চেন, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে রয় মার্টিন প্রশ্নবিচিত্রা রয়েছে তার মডেল কোশ্চেন এর সলিউশন চলছে। তো যাদের ভিডিও সলিউশন ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও সলিউশন এর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কেমন লেগেছে তোমরা ফিডব্যাকে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি পুরোপুরি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো। 18 নম্বর প্রশ্ন কী বলেছে? ডাইপোল মোমেন্টের কোশ্চেন বলেছে দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম কোনটা? তাই কার কার মধ্যে দেওয়া আছে? NH3 বলা আছে, BF3 বলা আছে, NF3 বলা আছে, আর H2 এর ক্ষেত্রে বলা আছে। এদের দ্বিমেরু ভ্রামক জানতে হলে কি এদের স্ট্রাকচার জানতে হবে। তোমাদের অনেকে ডিরেক্ট অনেকের মুখস্থ থাকে। BF3 ডাইপোল মোমেন্ট কত হয়? 0 হয়, তো সব থেকে কম হয়। BF3 ডাইপোল মোমেন্ট কী হয়? যেহেতু BF3 কী হয়? BF3 মিউনেট কত আসে? মিউনেট = 0 আসে। এটা নন পোলার টাইপ যৌগ, বাদ বাকি তিনটেই পোলার, কিন্তু এটা নন পোলার। তো BF3 সব থেকে কম হবে। তো BF3, তারপরে কে আসবে এই তিনটের মধ্যে? NF3, NH3 না H2? এবার আমরা কি জানি যে H2 এর ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হবে এদের মধ্যে। তো H2 সবার মাঝে। এই দুটোর ক্ষেত্রে NH3 এবং NH3 এর মধ্যে কার বেশি কার কম জানতে হলে তোমাদের কী জানতে হবে? স্ট্রাকচার। NH3 স্ট্রাকচার কত? N, 3খানা H থাকে এখানে। আর NF3 ক্ষেত্রে কী হয়? এটা N, 3টে F থাকে এইভাবে। দুটোই sp3 হাইব্রিডাইজ, তাই এটা স্ট্রাকচার এইরকম হলো। এবার এখানে কি হয়? এখানে হয় এই যে এদিকে থাকে কী কাজ করে? এটা ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করে, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এই বরাবর কাজ করে, এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এদিক থেকে এই বরাবর কাজ করে। আর লোন পেয়ার নাইট্রোজেন ডাইপোল মোমেন্ট কোন দিকে থাকে? লোন পেয়ারের দিকে। তো এর ক্ষেত্রে NH3 ক্ষেত্রে নিট ডাইপোল মোমেন্ট কী হলো? পুরোপুরি উপর দিকে নিট ডাইপোল মোমেন্ট ক্রিয়াশীল হলো। NF3 ক্ষেত্রে কী হয়? N এবং F এর মধ্যে F এর তড়িৎচুম্বকত্ব বেশি হওয়ার জন্য ডাইপোল মোমেন্ট N থেকে F এর দিকে ক্রিয়াশীল হয়। N থেকে F এর দিকে 3টে ডাইপোল মোমেন্ট ক্রিয়াশীল হয়, আর N থেকে লোন পেয়ারের দিকে একটা ডাইপোল মোমেন্ট থাকে। এর ক্ষেত্রে মিউনেট কী হবে? মিউনেট একটা থাকে উপরের দিকে, 3টে থাকে নিচের দিকে। তাই মিউনেট এর ক্ষেত্রে যত মিউনেট হবে তার মানটা এর থেকে নিশ্চয়ই কম হবে। NH3 ডাইপোল মোমেন্ট কী হয়? বেশি হবে কার থেকে? NF3 থেকে। এটা পাবে কোথায়? এটা পাবে VSEPR সূত্রে পাবে, ভেসপারের তত্ত্বের ভিতরে আছে। প্রথম কিছুটা স্ট্রাকচারের গঠন আছে ভেসপার তত্ত্বের মধ্যে, আর ডাইপোল মোমেন্টের ভিতরেও ডিরেক্ট NH3 NF3 তুলনা করা আছে। ডাইপোল মোমেন্টের মধ্যে NH3 এবং NF3-র মধ্যে তুলনা করা রয়েছে, কার ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন হয় একবার দেখে নিও। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন। কত? নেক্সট 19। কী বলছে? নিচের কোন জোড়টি সম আকৃতি বা আইসোস্ট্রাকচারাল? নিচের কোন জোড়টি কি আছে? সম আকৃতি হবে জানতে চেয়েছে। অপশান এতে কি দেওয়া আছে? XCF2, আর দেওয়া আছে IF2 মাইনাস। অপশান এতে কি আছে? X2F2। এটা তো এর ক্ষেত্রে H সমান কত আসবে? এর ক্ষেত্রে H সমান আসবে হাফ XC, মানে নিষ্ক্রিয় লাস্ট করে 8টা 2 10, তো কত হলো 5, মানে sp3d। এর ক্ষেত্রে H সমান কত আসবে? হাফ, মানে আয়োডিনের 7টা লাস্ট কক্ষে যোগ F এর 2টো মাইনাস +1 সমান কত? 5 সমান কত? এটাও sp3d। আসলে দুটোই sp3d। এর ক্ষেত্রে বিপি কত? এর ক্ষেত্রে বিপি দেখো 2টো, এলপি কটা? 3টে। এর স্ট্রাকচার কেমন হবে? এর স্ট্রাকচার হবে লিনিয়ার। এর শেপ কী হবে? এর শেপ হবে লিনিয়ার।
আর জিওমেট্রি কী হবে, এটা হবে শেপ। আর জিও কী হবে, জিও হবে টিবিপি, টাইগোনাল বাই পিরামিড। এর ক্ষেত্রে কী হবে, জিওমেট্রি কী হবে, জিওমেট্রি হবে টিবিপি, টাইগোনাল বাই পিরামিড। আর শেপ কী হবে, শেপ এর ক্ষেত্রেও শেপ হবে একই, যেহেতু এরও কি, এরও বিপি দুটো, এলপি তিনটে, এরও কি বিপি 2 এলপি 3। তো বিপি 2 এলপি 3 হলে তার শেপ কী হয়, লিনিয়ার। তাই এই দুটো হলো কি আইসোস্ট্রাকচারাল। তাই অপশান এ যেটা পেলাম আমরা, এটা আইসোস্ট্রাকচারাল। উত্তর হলো অপশান এ। 19 নম্বর কোশ্চেন উত্তর হলো অপশান এ। নেক্সট কত নম্বর, 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 20 নম্বরটা সলিড স্টেটের কোশ্চেন অঙ্ক। তার আগে বলে দিই, যাদের এই যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন অর্থাৎ মডেল কোশ্চেন অনুসারে ভিডিও সলিউশন এর ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বলেছে এ পৃষ্ঠতলীয় একক কোষ গঠন করে। এর চতুস্থলকীয় ফাঁকগুলির বা টেট্রাহেড্রাল ভায়ড 2/3 অংশে বি উপস্থিত থাকলে যৌগটির সংকেত কী হবে। বলেছে এ পৃষ্ঠতলকীয় একক কোষ গঠন করে। এ গঠন করে কি পৃষ্ঠতলীয় একক কোষ। তবে এই চতুস্থলকীয় ফাঁকগুলির মধ্যে 2/3 অংশে বি পরমাণু কতটি উপস্থিত থাকবে। আমরা কি জানি, যখন কার ক্ষেত্রে পৃষ্ঠতলীয় একক কোষ মানে কি পৃষ্ঠতলকীয় একক কোষ, এটা কি, এটা যে ঘনকাকার একক কোষ মানে বলা যায় এটা ঘনকাকার। ঘনকাকার যখন একক কোষ হয় তখন কি হয় না, তখন বি পরমাণু যদি এন হয়, যদি কি হয়, বি পরমাণুর সংখ্যা যদি কি হয়, বি পরমাণু যদি এন সংখ্যক হয়, তবে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হবে, সংখ্যা হবে 2n। কারণ কি, কারণ ঘনকাকার ঘনসন্নিবেশের চতুস্থলীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার দ্বিগুণ। কারণ কি, কারণ ঘনকাকার ঘনসন্নিবেশে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার দ্বিগুণ। এটা তো গেল সূত্র, দ্বিগুণ। এবার আমরা কি লিখলাম, যে বি পরমাণু যদি এন সংখ্যক হয় তবে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হবে, 2n। এবার এখানে কী দেওয়া আছে দেখো, বলেছে যে বি পরমাণু থাকে কোথায়, বি পরমাণু থাকে 2/3 অংশে, চতুস্থলকীয় যে ফাঁকগুলোর তার 2/3 অংশে বি থাকে। উক্ত যে ফাঁকে যদি কত 2/3 অংশে বি পরমাণু থাকলে উক্ত বিন্যাসে বি এর সংখ্যা কত হবে, বি এর সংখ্যা হবে 2/3 × 2n। তো কত হলো, 4n/3 আসলো। তবে এ এর সংখ্যা ইস্টু বি এর সংখ্যা কত আসবে, এর সংখ্যা হচ্ছে কত 1 মানে n ইস্টু বি এর সংখ্যা হবে কত 4n/3। আসলে কত 3:4। তো আমাদের এখান থেকে সংকেত কী পাবো, সংকেত পাবো A3B4। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেল। না একবার দেখে নাও। বলেছে যে এ পৃষ্ঠতলীয় একক কোষ গঠন করে। এর চতুস্থলকীয় ফাঁকগুলির অর্থাৎ টেট্রাহেড্রাল ভায়োডের 2/3 অংশে বি পরমাণু উপস্থিত থাকলে যৌগটির সংকেত কী হবে। আমরা দেখলাম পৃষ্ঠতলীয় একক কোষে মানে ঘনাকার কোষে বি পরমাণু যদি n সংখ্যক হয় তবে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কতগুলো হবে, 2n। কারণ কি, কারণ ঘনকাকার ঘনসন্নিবেশে চতুস্থলীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার দ্বিগুণ হয়। এবার 2/3 অংশে বলেছে বি পরমাণু আছে, তো বি পরমাণু থাকলে উক্ত বিন্যাসে বি এর সংখ্যা কত হবে, 2/3 × 2n = 4n/3। এখান থেকে A:B সমান কত আসলো, 3:4। তাই উত্তর হলো আমাদের A3B4। এটা উত্তর। নেক্সট 21 নম্বর প্রশ্ন। নেক্সট কত, 21। কি বলেছে দেখ, 21 একটা স্তম্ভ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে মেলাতে
বলছে অর্থরম্বিক, হেক্সাগোনাল ও মনোক্লিনিকের কোণের যে ইটা মানে কোণের যে অ্যারেঞ্জমেন্ট কেমন হয়। তো অপশান এতে দেওয়া আছে কত অর্থরম্বিক। অর্থরম্বিক তো অর্থরম্বিকের ক্ষেত্রে তোমরা মুখস্থ রাখবে। অর্থরম্বিকের ক্ষেত্রে কোণ কি হয়, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। 2 নম্বর কি আছে হেক্সাগোনাল ক্ষেত্রে কি হয়, হেক্সাগোনালের ক্ষেত্রে হয় আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণ 90 ডিগ্রি, কিন্তু একটা কোণ কত হয় 120 ডিগ্রি হেক্সাগোনালের ক্ষেত্রে। দুটো কোণ 90, একটা কোণ 120। আর 3 নম্বর কি আছে, 3 নম্বর আছে মনোক্লিনিকের ক্ষেত্রে কি হয়, দুটো কোণ 90 ডিগ্রি এবং অপর কোণটি 90 ডিগ্রি নয়, সেটা যে কোনো কোণ হতে পারে, 90 ডিগ্রি হবে না অপর গামা 3 নম্বর কোণটি। এটা হচ্ছে মনোক্লিনিক। তো এখানে কোনটা আসলো, একের সাথে কত আসলো, একের সাথে আসলো সি, দুইয়ের সাথে আসলো এ, আর 3-এর সাথে বি। এটা কোন অপশানে আছে, সি। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। নেক্সট 22 নম্বর প্রশ্নে কি বলেছে, 22 নম্বর প্রশ্নে বলেছে যে কোন শর্তে বাস্তব গ্যাস ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। ডাল্টনের আংশিক চাপ সূত্র যেহেতু বলেছে, বাস্তব গ্যাস যখন ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলবে, অর্থাৎ আংশিক চাপ সূত্র ডাল্টন যেটা দিয়েছে সেটা তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই বোঝা হচ্ছিল প্রথমে। তো এটা কোন সূত্রে মেনে চলে, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ। তো খুব উচ্চ উষ্ণতা এবং খুব নিম্নচাপে ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। উত্তর কী হবে, উত্তর হবে অপশান ডি। 23-এর উত্তর অপশান ডি। নেক্সট 24 নম্বর প্রশ্ন। নেক্সট 24 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে যে 20 আয়তন হাইড্রোজেন পারঅক্সাইডের অর্থ কী। কত 20 আয়তন কার, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের 20 আয়তনের অর্থ হলো 1 ml হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ, 1 ml হাইড্রোক্সি পারঅক্সাইড দ্রবণ এনটিপিতে 20 ml অক্সিজেন তৈরি করবে। তোমার কী পেলাম, 20 আয়তন হাইড্রোজেন পারঅক্সাইড বলতে বোঝায় 1 আয়তন বোঝায় কি 1 আয়তন নয় ml, 1 ml H2O2 দ্রবণ এনটিপিতে 20 ml O2 তৈরি করে। উত্তর গেল অপশান ডি। ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট এটা স্টেটমেন্টের ডিরেক্ট কোশ্চেন, এটা বোঝার জন্য স্টেটমেন্ট তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার নেক্সট দেখো কত নম্বর না 25। নেক্সট কত নম্বর, 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কী বলেছে, ক্ষারীয় মৃত্তিকা মৌল ড্যাশ ক্লোরোফিল উপস্থিত থাকে। তো এটা সহজ কোশ্চেন, সবাই জানে বি ম্যাগনেসিয়াম থাকে উপস্থিত কোথায়, ক্লোরোফিলে। নেক্সট কত 26 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে ক্ষার ধাতুগুলির হাইড্রোক্সাইডগুলির তাপীয় স্থায়িত্বের হ্রাসের সঠিক ক্রম লিখতে বলেছে। কাদের, ক্ষার ধাতুগুলো তাপীয় স্থায়িত্বের হ্রাসের ক্রম। তো ক্ষার ধাতুগুলো কি আছে, সবগুলো তো হাইড্রাইড আছে, আমরা ক্যাটায়ন আকারে লিখি লিথিয়াম প্লাস, তারপরে কি আছে লিথিয়ামের পরে সোডিয়াম থাকে, সোডিয়ামের পরে কি থাকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়ামের পরে কি থাকে রুবিডিয়াম, রুবিডিয়াম পরে সিজিয়াম। এটা পর্যায় সারণীতে এই বরাবর থাকে, এই বরাবর গ্রুপ 1, আমি উপর নিচে না লিখে পাশাপাশি লিখলাম, এটা কি গ্রুপ 1। তো গ্রুপ 1-এ প্রথমে থাকে কি লিথিয়াম, তারপরে পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, তারপর লিখলাম। তো এটা কি, এটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে যত নামবে, উপর থেকে নিচে নামলে কী হবে, আকার বাড়ে। কী বাড়ে, আকার বাড়ে। আকার যত বাড়বে, ফ্যাজান্সের রুল অনুসারে ক্যাটায়নের আকার বাড়লে, ক্যাটায়নের আকার যত বাড়বে ফ্যাজান্সের রুল অনুসারে তার মধ্যে কী হবে, তার মধ্যে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। ফ্যাজান্স রুল অনুসারে যদি কী হয়, ক্যাটায়নের আকার বাড়ে, তার ধ্রুবায়ন ক্ষমতা কমে, গেলে কী হবে, তার মধ্যে আয়নীয় চরিত্র বজায় থাকবে। কী থাকবে, তার মধ্যে আয়নীয় চরিত্র বেশি হবে। এই তো ফ্যাজান্স বলেছিল। তবে এই যে এলআইএইচ কী প্রকৃতির হয়, এলআইএইচের মধ্যে সমযোজী চরিত্র বেশি, এলআইএইচের মধ্যে সমযোজী চরিত্র বেশি। কারণ কি, এলআই এর আকার সব থেকে ছোট, তাই এইচ মাইনাসকে খুব বেশি মাত্রায় পোলারাইজ করতে পারে, তাই এর মধ্যে
অভিলোপন ঘটে, সমজীব চরিত্রের বিকাশ ঘটে। তো সমজীবী যৌগগুলো কী হয়, জেনারেলি সমজীবী যৌগগুলো কী হয়, তাপীয় সাহিত্যের কম হবে, কারণ সমজীবী যৌগগুলো তাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে। তাই তাপীয় সাহিত্যের ক্রম কি, LiH সব থেকে কম, যেহেতু এর মধ্যে সমজীবী চরিত্র সব থেকে বেশি। তারপরে NaH, তারপরে কি KH, তারপরে কি RbH, তারপরে CSH, কারণ কি CSH এর মধ্যে আয়নীয় চরিত্র সব থেকে বেশি। নেক্সট 27, নেক্সট কত নম্বর, 27 কি বলেছে, বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন কি দেখানো ভালো করে। বলেছে যে বিবৃতি 1, মানব শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য বেরিয়াম প্রয়োজনীয় নয়, এবং 2 নম্বর হচ্ছে বেরিয়াম একটি দ্বিযোজী আয়ন। 27 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে যে মানব শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য বেরিয়াম প্রয়োজনীয় নয়, তবে কি এ যে বিবৃতি সঠিক না ভুল, এই বিবৃতিটি ঠিক। বেরিয়ামটি আমাদের জৈব রসায়ন প্রক্রিয়ার জন্য খুব বেশি কাজে লাগে না, প্রয়োজনীয় নয়। অপশান বিতে কি বলেছে, যে বেরিয়াম একটি দ্বিযোজী আয়ন হয়, কিন্তু এটা এর ব্যাখ্যা নয়, তাই উত্তর আমাদের অপশান বি, অর্থাৎ এ এবং বি, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, কিন্তু বিবৃতিটির সঠিক কারণ বি নয়, মানে আর নয়। তো এই গেল 28 নম্বর প্রশ্ন। নেক্সট 28 বলেছে নিচের যৌগগুলির মধ্যে কোনটির গলনাঙ্ক সব থেকে কম। নিচের যৌগগুলি সবগুলো দেখা যাচ্ছে ক্যালসিয়ামের যৌগ, এবং এখানে কি আছে, ফ্লোরাইড আছে, ক্লোরাইড আছে, ব্রোমাইড আছে, আয়োডাইড আছে। তো ফ্লোরাইড, ক্লোরাইড, প্রত্যেকটা কি ক্যালসিয়াম 2+ আয়ন, তো ক্যাটায়ন সেম ক্যাটায়ন। সেম ক্যাটায়নের ক্ষেত্রে কি চেক করতে হবে, অ্যানায়ন চেক করতে হয়। অ্যানায়ন আছে F-, Cl-, Br-, I-। তো এই যে F- থেকে I- দিকে যত আমরা যাবো, অ্যানায়নের আকার কী হবে, অ্যানায়নের আকার বাড়ে। অ্যানায়নের আকার যত বাড়বে, সেই অ্যানায়নের ধ্রুবায়ন কী হবে, বেশি মাত্রায় ধ্রুবায়িত হবে, এবং বেশি মাত্রা ধ্রুবায়িত হতে হবে, বেশি মাত্রায় ধ্রুবায়িত হবে। বেশি মাত্রায় ধ্রুবায়িত হবে, তার মধ্যে কি পাওয়া যাবে আমরা, তার মধ্যে সমযোজী চরিত্র বেশি হবে। কী হবে, সমযোজী চরিত্র বেশি হবে। যার মধ্যে সমযোজী চরিত্র যত বেশি হবে, তার গলনাঙ্ক কম হবে, গলনাঙ্ক কমবে। কমে। উত্তর কি হলো, উত্তর হলো আমাদের, তবে CaI2 এর গলনাঙ্ক সব থেকে কম, এটা আমাদের অ্যান্সার, CaI2। বোঝা গেছে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে। 29 নম্বর, বোরাসকে তীব্রভাবে উত্তপ্ত করলে নিচের কোন যৌগের উৎপন্ন হয়। কাকে, বোরাসকে। কত নম্বর, 29। বোরাসকে তীব্রভাবে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে। বোরাসকে তীব্রভাবে উৎপন্ন হয় NaBO2 এবং B2O3। তো উত্তর হবে অপশান ডি, AOP বোথ। তারপরে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর এই বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন, একটু ভালো করে পড়ে উত্তর করতে হবে। বলছে B2H6 এ BB আয়নীয় বন্ধন দেখা যায়। কিসে, B2H6 এর মধ্যে। তো B2H6 এর গঠন কি, এটা B, H, আর একটা অন্য দিয়ে আঁকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই তো। কি আছে এখানে, B, H, এই B2H6 এর মধ্যে এই হচ্ছে B2H6 বন্ধন, মানে এই বিটা এর সাথে যুক্ত থাকে, এই এইচটা এর সাথে যুক্ত থাকে, এই তো। তো B2H6 বন্ধন, এইরকম বন্ধন, এই বন্ধনে কি পাচ্ছি আমরা, এই বন্ধন এরকম চলতে থাকলে দিয়ে। তো এর ক্ষেত্রে কি বিবি বন্ধন আছে, একবারও বিবি বন্ধন নেই। B2H6 এ কী হয়, বিবি বন্ধন নেই, তাই বিবৃতি 1 কি ভুল। তো 1 নম্বর স্টেটমেন্ট কি আছে, 1 নম্বর স্টেটমেন্ট ভুল আছে। আর 2 নম্বর স্টেটমেন্ট দেখো কি বলেছে, যে B2H6 এর প্রতিটি বোরন পরমাণু sp3 সংকরায়িত। তো B2H6 মানে কি দিয়ে তৈরি, BH3 দিয়ে তৈরি। তো BH3 দিয়ে তৈরি হলে তার হাইব্রিডাইজেশন কত বেরোবে, বেরোবে sp2। তাই বিবৃতি 2 ঠিক। তাই বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 ঠিক।
এটা কোন অপশানে আছে? অপশান এতে আছে। তো এই হচ্ছে অ্যান্সার। নেক্সট 31 নম্বর প্রশ্ন 31। দেখো 31 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে বোরিক অ্যাসিড একটি অ্যাসিড, এর কারণ কি? বোরিক অ্যাসিডের সংকেত কী জানো? বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে BH3BO3 তো বোরিক অ্যাসিড। তো এই বোরিক অ্যাসিডের সংকেত বা গঠন কেমন হবে? বি থাকবে মাঝে, এখানে থাকবে OH, এখানে OH, এখানে OH। এই তো বোরিক অ্যাসিডের গঠন। এবার বলছে বোরিক অ্যাসিড অ্যাসিডিটি ধর্ম কেন দেখায়? অপশান এতে বলেছে এটি জলের অণু থেকে প্রোটন গ্রহণ করে, বিতে বলছে প্রতিস্থাপনযোগ্য H+ আয়ন দ্বারা গঠিত, এবং সিতে বলছে প্রোটন ত্যাগ করে, এবং ডিতে বলছে জল থেকে OH- আয়ন গ্রহণের মাধ্যমে প্রোটন মুক্ত করে। তো বোরিক অ্যাসিড কেন অ্যাসিড হবে? বোরিক অ্যাসিড কিন্তু খুব মৃদু অ্যাসিড, এমনই মৃদু অ্যাসিড এই বোরিক অ্যাসিড H+ এখানে আছে, বোরিক অ্যাসিডে H আছে কিন্তু সে H+ ত্যাগ করতে পারে না। বরঞ্চ করে কি, বোরনের যে কেন্দ্রীয় পরমাণু যেহেতু অষ্টক পূরণ হয়নি, তাই এই অষ্টক পূরণ করার জন্য এ কী করে, জল থেকে, অর্থাৎ জল থেকে কি নেয়, জল থেকে H+ নিয়ে নেয়, জল থেকে কি না H+ এর প্রোটনকে নিয়ে এখানে কী মনে করে OH মুক্ত করে। তো বোরিক অ্যাসিড কী করে, জল থেকে OH- আয়ন নেয়, জল থেকে কি নেয় OH- আয়ন নেয়, OH- আয়ন নিয়ে কী করে না H+কে প্রতিস্থাপিত করে। তো যেহেতু H+ প্রতিস্থাপন করছে, H+ প্রতিস্থাপন কারা করে, অ্যাসিডিক নেচার শো করে, তাই বোরিক অ্যাসিড কীরূপে কাজ করে, একটা মৃদু অ্যাসিড। বুঝতে পারলাম না? আবার বলছি দেখো, বোরিক অ্যাসিডের কী থাকে, 3টে বি এবং H পরমাণু রয়েছে, H অক্সিজেনের যুক্ত থাকা সত্ত্বেও বোরিক অ্যাসিডে H পরমাণু প্রতিস্থাপন করতে পারে না। যেহেতু বোরিক অ্যাসিডের বি পরমাণুর অষ্টকে ঘাটতি রয়েছে, তাই বোরিক অ্যাসিড জল থেকে OH- আয়ন গ্রহণ করে, জল থেকে OH- আয়ন গ্রহণ করলে তখন H+টাকে ত্যাগ করে, কোথাও এই জলের H+কে ত্যাগ করে দেয়, সেই জন্য বোরিক অ্যাসিড একটা অ্যাসিড ধর্ম শো করে। তাই উত্তর হল অপশন ডি 31 নম্বর। নেক্সট 32 নম্বর। 32 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে নিচের অংশটি পড়ে উত্তর নির্বাচন করো। ধাতু M এর সঙ্গে NaOH এর বিক্রিয়ার ফলে একটি সাদা থকথকে অধক্ষেপ তৈরি করে। এই অধক্ষেপটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে একটি অক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন অক্সাইডটি ক্রোমাটোগ্রাফিতে অধিশোষক হিসাবে ব্যবহৃত হয়। তাই ক্রোমাটোগ্রাফিতে অধিশোষক হিসেবে ব্যবহৃত হয় একটা অক্সাইডের উদাহরণ হচ্ছে অ্যালুমিনা। Al2O3 হচ্ছে কি ক্রোমাটোগ্রাফিতে অধিশোষক হিসেবে ব্যবহার করা হয়। আর এম ধাতু NaOH এর সাথে বিক্রিয়া, অর্থাৎ Al কার সাথে NaOH এর সাথে বিক্রিয়া কী তৈরি করে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে। কী তৈরি করে, NaAlO2 তৈরি করে। একে যদি হিট করা হয় কী উৎপন্ন হবে, Al2O3 তৈরি হবে। সোডিয়াম অ্যালুমিনেটকে হিট করলে কী হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যাবে, যে অ্যালুমিনা পাওয়া যাবে, এটার নাম হচ্ছে অ্যালুমিনা। এই অ্যালুমিনা অধিশোষক হিসেবে ব্যবহার করা হয়, তাই উত্তর আমাদের কী যাবে, অপশান সি, অ্যালুমিনিয়াম। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো 33। বলেছে SiCl4কে জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে? SiCl4কে জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ করলে নিচের কোন যৌগটি তৈরি হয়? SiCl4, Cl এই তো গঠন। SiCl4 টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এই 4টে সিএল থাকে, এবং SiCl এর যেহেতু আমরা কী করে আদ্র বিশ্লেষণ করি, অর্থাৎ জলে দিই, জলে দিলে কী করে SI কী হয়, SI এর ভ্যাকান্ট ডি আছে, SI এর কী আছে ভ্যাকান্ট ডি। SI ভ্যাকান্টে থাকার জন্য কী করবে, এই জলের অ্যাবস্ট্রাক্ট করবে, দিয়ে অষ্টকের অধিক করবে, মানে অষ্টকের সম্প্রসারণ ঘটাবে। তো সম্প্রসারণ ঘটালে কী হলো, এই যে তৈরি হলো এটা OH তৈরি হলো। এবার কী করবে, নেক্সট স্টেপে এই H আর HCl রূপে বেরিয়ে যাবে। পরে থাকলো কি SiCl OH। এই গেল। এবার এই যে OH তৈরি হলো, এই যে এখানে যে 3খানা সিএল আছে, এরকম বারবার একই রকম স্টেপ রিপিট হয়ে SiOH OH OH OH, অর্থাৎ SiOH হোল 4 তৈরি করবে। অপশান বি। নেক্সট 34 নম্বর কোশ্চেন। বলেছে কোন এককটি, 34 নম্বর কী বলেছে, কোন এককটি একটি বিচ্ছিন্ন চতুস্থলকীয় আকার উৎপন্ন করে? কোন শিট সিলিকেট, অর্থো সিলিকেট, ত্রিমাত্রিক সিলিকেট না পাইরোসিলিকেট?
আমরা কি জানি শিট সিলিকেট, অর্থ সিলিকেট, ত্রিমাত্রিক সিলিকেট, পাইরোসিলিকেটের মধ্যে শুধুমাত্র ত্রিমাত্রিক তৈরি করে অর্থ সিলিকেট। ভি তৈরি করে কি বি বিচ্ছিন্ন রূপে, মানে অর্থ সিলিকেট, অর্থ সিলিকেট। দ্য স্ট্রাকচার কি SiO4 মাইনাস, এই তো অর্থ সিলিকেট SiO4 4 মাইনাস, অর্থ সিলিকেট SiO মাইনাস ও মাইনাস ও মাইনাস ও মাইনাস, এই যে কী করলো এটা বিচ্ছিন্ন রূপে একটি টেট্রাহেড্রাল স্ট্রাকচার গঠন করে। নেক্সট, এবং আজকের ভিডিও শেষ কোশ্চেন, এবং শেষ কোশ্চেন করার আগে কিছু কথা বলে নিই। এগুলো হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের MCQ কোশ্চেনের যে প্যাটার্নের নতুন প্যাটার্ন তৈরি হয়েছে তার রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেনের সলিউশন। যাদের এই সলিউশন ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে। আর এইভাবে চ্যাপ্টার ওয়াইজ বা মডেল ওয়াইজ পরপর ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো লাস্ট কোশ্চেন বলেছে অক্সালিক অ্যাসিডকে গাঢ় H2SO4 দ্বারা উত্তপ্ত করলে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি উৎপন্ন হবে। তাই কার্গার বিক্রিয়া অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা নিশ্চয়ই জানো, বা অনেকে জানো না, কারণ 11-এর নতুন অক্সালিক অ্যাসিড দেখোনি বা শোনোনি। অক্সালিক অ্যাসিডের সংকেত কী হয়, এইরকম অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচার দেখায় COOH। এই অক্সালিক অ্যাসিডের মধ্যে যদি কার বিক্রিয়া ঘটানো H2SO4 দিয়ে বিক্রিয়া ঘটানো হয় তো উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে CO2 আর H2, CO2 এবং H2, এই তিনটে জলীয় গ্যাস উৎপন্ন হবে। তাই উত্তরের অপশান ডি আনসার। এই গেল শেষ তোমাদের কত নম্বর, 4 নম্বর মডেল কোশ্চেন। 4 নম্বর মডেল কোশ্চেন শেষ হলো। নেক্সট পরপর 5 থেকে শুরু করে এখন অনেকগুলো মডেল আছে, তোমাদের পরীক্ষার আগে অর্থাৎ সেপ্টেম্বরের আগে এগুলো শেষ করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, যাতে আমি ভিডিও সলিউশন আরও খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যেতে পারি এবং বেশি জনের মধ্যে পৌঁছে যেতে পারি। তাই ভিডিওটিকে অবশ্যই করে বেশি মাত্রায় শেয়ার করো। থ্যাংক ইউ, কিপ স্টাডি।